কৃষি বাস্তুতন্ত্রে বন্ধু পোকা এবং শত্রু পোকার উপস্থিতি সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই কৃষকরা সঠিক পরিমাণে রাসায়নিক ব্যবহার না করার ফলে শত্রু পোকা দমন করার পাশাপাশি জমির বন্ধু পোকাও মেরে ফেলেন। সেক্ষেত্রে জমির স্বাস্থ্যের যেমন ক্ষতি হয়, তেমনি সঠিক পরিমাণে ফলন তারা পান না। কিন্তু কৃষকরা যদি সঠিক পদ্ধতিতে জৈবিক উপায়ে সেই পোকা নিয়ন্ত্রণ করতে যান, তবে কিন্তু খুব সহজেই তারা সেটি করতে পারেন। আজকে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এবার সরাসরি চলে আসি কিভাবে জৈবিক উপায়ে এই শত্রু পোকা দমন করা সম্ভব। এই বিষয়ে জানতে বর্তমানে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর শ্যামল কুমার সাউ স্যারকে। আমরা স্যারের মুখ থেকে এই বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার, এই যে জানালেন জৈবিক উপায়ে শত্রু পোকা নিয়ন্ত্রণ, এটা কিভাবে সম্ভব? জৈবিক উপায়ে বিভিন্ন শত্রু পোকা নিয়ন্ত্রণ খুব ভালোভাবেই সম্ভব। কারণ প্রকৃতির মধ্যে যা আমরা পোকামাকড় দেখতে পাই সবগুলোই যে শত্রু তা নয়, এর মধ্যে অধিকাংশই কিন্তু বন্ধু পোকা। প্রধানত আমরা যারা কৃষক ভাইয়েরা তারা আমরা চিনি না, তার জন্য আমরা ভাবি সবাই আমাদের শত্রু। প্রচুর বন্ধু আছে, সেরকমই একটি বন্ধু পোকা হচ্ছে ট্রাইকোগ্রামা। এবার ট্রাইকোগ্রামা বিভিন্ন রকম প্রজাতির হয়, কিলোনিস, জ্যাপোনিকাম। তো আমরা আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের যে এই বায়োকন্ট্রোল ল্যাবরেটরি, এখানে আমরা এই ট্রাইকোগ্রামা কিভাবে তৈরি করি সেটা নিয়ে আজকে আপনাদেরকে একটু বলবো। এবং যারা উৎসাহী থাকবেন যে এফপিও বা এফপিসি, তারা ভবিষ্যতে এটা তৈরি করতে পারেন। কারণ কি, এটা শুধু কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রধানত কৃষকদের পরিচিতির জন্য, অ্যাওয়ারনেসের জন্য, ডেমনস্ট্রেশনের জন্য তৈরি করি। কিন্তু আর্থিকভাবে বা ইকোনমিক্যালি বা কমার্শিয়ালি আমাদের পক্ষে সবসময় তৈরি করা সম্ভব হয় না। তো সারা রাজ্যের যারা বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক যদি তারা এটা পেতে চান কৃষক ভাইয়েরা, তাহলে লোকালি যদি তৈরি হয় বিভিন্ন এফপিও বা এফপিসির মাধ্যমে, তাহলে তারা সহজে পেতে পারেন এবং যার দামটাও কম হতে পারে তখন। কারণ এত দূর থেকে আপনাদের পক্ষে নিয়ে যাওয়া অসুবিধে। তো আমরা এই যে ট্রাইকোগ্রামা, একটি হচ্ছে পরজীবী পোকা। পরজীবী এবং পরভোজী দু রকমের পোকা হয়। এটা প্রধানত পরজীবী। তো এই পরজীবী পোকা মানে এরা ডিমের উপরেই এদের জীবনটা বা জীবন চক্রটা সম্পূর্ণ করে। তো সেক্ষেত্রে এরা প্রধানত আমাদের যে লেদা জাতীয় যত বিভিন্ন পোকা, তার মধ্যে খুব সাধারণভাবে আমরা চিনি ধানের মাজরা পোকা। ধানের মাজরা পোকার যে ডিমের গাদা থাকে, তো সেই ডিমের উপরে এই পরজীবী পোকা ট্রাইকোগামা সেই ডিমটাকে নষ্ট করে। তার উপরেই এরা, তার ডিমের মধ্যেই এরা এদের জীবনচক্রটা সম্পূর্ণ করে। তো এই ট্রাইকোগামা জমিতে লাগানোর জন্য ট্রাইকো কার্ড তৈরি করা হয়। ট্রাইকো কার্ড একটি কাগজের কার্ড, তার মধ্যেই এই যে ট্রাইকোগামা যে পরজীবী বন্ধু পোকা, এটার ওর মধ্যেই লাগানো হয় এবং জমিতে তাটাকে ছাড়া হয়। তো সেই ছাড়াটা আমরা পরে আলোচনা করছি, কিন্তু কিভাবে আমরা এই ট্রাইকোগামা তৈরি করব, সেটা তৈরি করতে গেলে এটার জন্য খুব বিশেষ কিছু লাগে না। একটা ঘরের মধ্যে কয়েকটা র্যাক থাকতে পারে, সেই র্যাকের মধ্যে আমরা এদের তৈরি করার জন্য আমরা প্লাস্টিকের গামলাতেও তৈরি করতে পারি। আবার এই যে কাঠের বাক্স দেখছেন, এটা তো তাতেও আমরা তৈরি করতে পারি। তো এই পরজীবী পোকা যেহেতু, ফলে এদের জীবন ধারণ করার জন্য আরেকজনের উপর নির্ভরশীল, সেটা শত্রু পোকার ডিম। জমিতে এরা বিভিন্ন শত্রু পোকার ডিমগুলোকে নষ্ট করে, কিন্তু আমরা ল্যাবরেটরিতে এটা তৈরি করার জন্য করসাইরা সেফালোনিকা মানে ধানের মথ, রাইস মথ ইংরেজিতে বলা হয়, বাংলা হচ্ছে ধানের মথ, সেটাকে আমরা ব্যবহার করি। তো রাইস মথের যে ডিম, সেই ডিম আমরা তৈরি করি ল্যাবরেটরির মধ্যে বা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে তৈরি করার পর এই ডিম থেকে আমরা ব্যবহার করি ট্রাইকোকার তৈরি করার জন্য। পরজীবী পোকা এর জীবনচক্র মোটামুটি 7 থেকে 8 দিন। তাহলে মোটামুটি 5-6 দিনের মাথায় আমরা কিন্তু জমিতে এই ট্রাইকোকারটা লাগাতে পারি। এবার জমিতে কিভাবে ব্যবহার করব, বিভিন্ন ধরুন ধানের জমি বা ধরুন কোনো বেগুনের ক্ষেত, পাতার নিচের দিকে এটাকে কোনো সুতো দিয়ে বেঁধে দিতে পারি, বা একটা লাঠির মধ্যে কাঠটাকে সুতো দিয়ে বেঁধে ওপরে একটা চায়ের কাপ উল্টো করে দিতে পারি, যাতে বৃষ্টির জল বা কোনো অন্য কোনো পাখি বা ডাইরেক্ট রোদ না লাগে, এরকমভাবে জমিতে ব্যবহার করতে পারি। এবার এই ব্যবহারটাও আমাদেরকে কিন্তু সচেতনভাবে জানতে হবে। সঠিকভাবে না ব্যবহার করলে কিন্তু কোনো লাভ পাবো না। তো জমিতে যখন এই যে মাজরা পোকা বা অন্যান্য লেদা পোকার ডিম থাকবে, সেই সময়টাই কিন্তু আমাকে আগে জমিটা ভালো করে পরিদর্শন করতে হবে। যখনই ডিম থাকবে তখনই এই
ট্রাইকো কার্ডটা জমিতে ব্যবহার করতে পারবো বা করলে কাজে লাগবে। কারণ এরা একটা এক প্যারাসিটয়েড, মানে ডিমের পরজীবী পোকা। ডিম না থাকলে কিন্তু কাজে লাগবে না। সেই জন্য সঠিকভাবে এটা ব্যবহার করার জন্য এই নিয়মাবলী আমাদের জানতে হবে। তো এরকমভাবে আমরা ট্রাইকোকার জমিতে ব্যবহার করতে পারি। আর যদি আমরা জমিতে ব্যবহার না করে করতে চাই, জমিতে আমার দেখা গেল ডিম নেই, এই সময় পোকার আক্রমণ হয়নি, আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি। সাধারণ যে রেফ্রিজারেটর, তার মধ্যে এটাকে 15 দিন 20 দিন পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে। এই কাজটা করতে পারি। আর যদি সংখ্যা বাড়াতে চাই, তাহলে আবার নতুন করে এরকম কর্সাইরার ডিম তৈরি করব, আবার তার ফ্রেশ কার্ড তৈরি করব, করে আবার ওই প্যারাসিটাইজ কার্ডের সঙ্গে একসঙ্গে রাখবো 6:1 রেশিওতে, আবার সেটা থেকে প্যারাসিটাইজ কার্ড আবার তৈরি হবে। এইভাবে এদের চক্রটা চলতে থাকে। তো এরকম ভাবে আমরা যদি এই যে জীবী পোকা আমরা তৈরি করতে পারি, এবং কৃষক বন্ধুরা যদি এটা ব্যবহার করেন, এটাতে বহু উপকার আছে। আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীকে, যারা তাদের কোর্সের মধ্যে অন্তর্ভুক্তভাবে এই প্র্যাকটিক্যাল কাজটি হাতে কলমে করেছেন। অর্থাৎ এইটা তারা যেমন নিজেরা শিখেছেন, আগামী দিনে তারা যদি কিছু করতে চায় এটা নিয়ে তারা যেমন করতে পারবেন, তেমনি কৃষকদেরও পরামর্শ কিন্তু তারা দিতে পারবেন। আমরা বেশ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে চাইবো, এই যে করেছো জৈবিক উপায়ে যে নিয়ন্ত্রণ, তো কৃষকরা তো প্রচুর পরিমাণে রাসায়নিক ইউজ করে, সেইখানে এর সুবিধা কি? রাসায়নিক ইউজ করতে গেলে দেখুন, রাসায়নিক পেস্টিসাইডের যে সাইড এফেক্ট গুলো সেগুলো রাখছে, ফলে হচ্ছে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, এবং হচ্ছে সেটি আমাদের যা ফসলে রয়ে যাচ্ছে, যা আমাদের বডিতে গিয়ে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তৈরি করছে। ফলে আমরা যদি এই জৈব উপায়ে এই যে গামা ইউজ করি, সেটা যদি ইউজ করা হয়, সেটা হচ্ছে ফসলের জমির উর্বরতা বাড়াচ্ছে, প্লাস এটি আপনার হচ্ছে আমাদের শরীরের পক্ষেও কোনো হার্মফুল এফেক্ট পড়ছে না। আর এটির ফলে আমরা শুধু এটা আমরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রামের আমরা এই কোর্সটি যেটা মানে করেছি, যেটি টাইকোডার্মা প্রিপারেশন, এটা ভবিষ্যতে আমরা এন্টারপ্রেনারশিপ হিসেবেও দেখতে পারি। যেরকম টাইকোগামার পাশাপাশি শুধুমাত্র এন্টারপ্রেনারশিপ হলে হবে না, পাশাপাশি আমরা টাইকোডার্মা, অ্যাজিটোব্যাক্টর, সিডোমোনাস এগুলোও করতে পারি। ফলে আমরা বিভিন্ন একটা এন্টারপ্রেনারশিপের মাত্রাকে বৃদ্ধি করতে পারি। যেহেতু আমার মালদায় বাড়ি, আমার মালদার ক্ষেত্রে হলো আমের রপ্তানিতে মালদায় প্রচুর পরিমাণে আম হয়, কিন্তু সেগুলো সমস্তটাই রাসায়নিক উপায়ে তৈরি হওয়ার কারণে সেটি বাইরে এক্সপোর্ট করতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এটা আমের চাষটাকে জৈব উপায়ে করি, এই টাইকোগামা বা এই ধরনের প্রয়োগ করে, তাহলে সেটি বাইরে এক্সপোর্ট করতে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে এবং কৃষকও ভালো লাভ পাবে। আমার নাম পার্থিপাল, 4th বর্ষের ছাত্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীকে এখানে পেয়ে গেছি, যারা কিন্তু নিজেরাই হাতে কলমে এগুলো তৈরি করছেন কৃষকদের স্বার্থে, এবং আগামী দিনেও তারা যাতে এই নিয়ে কাজ করতে পারেন সেই দিকটাতেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। আমরা একজন ছাত্রীর সঙ্গে কথা বলে জেনে নেব তিনি এই ব্যাপারে কি ভাবছেন। আচ্ছা, তোমার কাছে এটা জানতে চাইবে, এখানে তো হাতে কলমে তৈরি করা হচ্ছে, তো এই পদ্ধতিটা কৃষকের জন্য কতটা সুবিধা দেবে, এবং কৃষকরা মেনলি জৈবিক উপায় নিয়ন্ত্রণ করে কি কি সুবিধা পেতে পারে? আম, জৈবিক উপায়ে কৃষকরা যদি হচ্ছে ফলন চাষ করে, তাহলে ওরা হচ্ছে মাটির উর্বরতা ফিরে পেতে পারে। তারপর কীটনাশক মানে রাসায়নিক কীটনাশক যেসব ব্যবহার করা হয় সেটার হচ্ছে পরিমাণ কমে যাবে। তার ফলে হচ্ছে মাটির যে সয়েল হেলথ যেটাকে বলি সেটা আর কি ভালো থাকবে। আর কৃষকরা যদি হচ্ছে একটা সঠিক উপায়ে ফলনটা শুরু করতে পারে, মানে জৈবিক উপায়ে ফলন শুরু করতে পারে, তাহলে ওরা মানে ভালো দামে বিক্রি করতে পারবে। এবার ওরা যদি হচ্ছে একটা প্রপার চ্যানেলের থ্রুতে, যেসব আমাদের শহরে আর কি শপিং মল আছে বা যেসব বড় বড় দোকান আছে, সেখানে যদি ওরা অর্গানিক প্রোডাক্টের ট্যাগ ইউজ করে সেটা বিক্রি করতে পারে, তাহলে অবশ্যই তারা সেটার একটা ভালো মান পাবে। আর যেটা রাসায়নিক উপায়ে তৈরি যে ফসল হবে তার থেকে মানে বেশি হবে। এবার এটাতে হচ্ছে কৃষকদের যথেষ্ট লাভ হবে, ওরা যদি হচ্ছে এই উপায়ে তৈরি করে থাকে। আর আমরা হচ্ছে জানি যে সবুজ বিপ্লবের পর সব মানে ভারতবর্ষের সবাই আর কি, মানে সব কৃষকরাই আর কি রাসায়নিক পদার্থ খুব বেশি ব্যবহার করা স্টার্ট করেছিলেন, যার জন্য আমাদের মাটির উর্বরতা কমে গেছে। তারপর আমরা অনেক অসুখ বিসুখের মানে দেখি যে হয়, মানুষের অনেক প্রবলেম হয় বা তাদের অনেকের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেটারও পরিমাণ অনেকটা কমানো যেতে পারে, যেহেতু আমরা এটা টোটালি জৈবিক মানে সম্পূর্ণভাবে জৈবিক উপায়ে ফলনটা করছি। আমার নাম সোহিনী দাস, আমি হচ্ছে এমএসসি ফার্স্ট ইয়ারের এন্টোমোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা শুনলাম সরকারি মাধ্যম থেকে যখন বারবার কৃষকদের জৈব চাষ এবং প্রাকৃতিক কৃষির উপর জোর দেওয়া হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে
দীর্ঘদিন যাবৎ জমির স্বাস্থ্য ভালো রাখতে এবং ফসলের ফলন বাড়াতে কৃষকরাও কিন্তু অনেকেই বেছে নিচ্ছেন জৈবিক পদ্ধতি। সেটা জৈব পদ্ধতিতে চাষ হোক কিংবা জৈব পদ্ধতিতে পোকামাকড় নিয়ন্ত্রণ, সবটাই যদি সঠিক পরামর্শ মেনে করা হয় তবে কৃষকরা বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ থেকেও লাভবান হতে পারবেন। আর আপনারা যারা এফপি এবং এফপিসির মাধ্যমে এই ধরনের প্রোডাক্ট কমার্শিয়ালি তৈরি করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে সরাসরি যোগাযোগ করে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।